সবাইকে আইসিটির অনলাইন ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা হচ্ছে সিএসএস নিয়ে আমাদের ডিসকাশন স্টার্ট করব। সিএসএস মিনস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো সেটা নিয়ে ডিসকাশন করব। তো আমরা সিএসএস কেন ইউজ করি সেই জিনিসটা আগে ক্লিয়ার করার চেষ্টা করব। তো সিএসএস মেইনলি হচ্ছে একটা ওয়েব পেজের ডিজাইনিং এর জন্য ব্যবহার করা হয়। আর এখনকার দিনে সিএসএস কে জাস্ট হচ্ছে স্টাইল শিট বললে ভুল হবে। এটা স্টাইল শিটের থেকেও বেশি, লাইক এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে এখন কাজ করে। তো সিএসএস এর পড়ানো শুরু করার যখনই কথা বলবো তো তার মাঝখানে অনেকে বলবে যে স্যার এখন তো আর সিএসএস ইউজ করা হয় না, এখন তো এটা ইউজ করা হয়, স্যাস ইউজ করা হয়। স্যাস এর ফুল ফর্ম হচ্ছে সিনট্যাকটিক্যালি অসাম স্টাইল শিট। সিনট্যাকটিক্যালি অসাম স্টাইল শিট। ওকে। তো এখন বর্তমানে মডার্ন ডেতে সবাই এটা ইউজ করে। সিনট্যাকটিক্যালি অসাম স্টাইল শিট এটা ব্যবহার করে। শিট বানানে কেউ SHIT লিখবেন না। তো এটা ব্যবহার করে। তো সিএসএস এ যেই ফিচারগুলো মনে করেন ব্যবহার করা যায় না, লাইক ভ্যারিয়েবল, ইনহেরিটেন্স, এই জিনিসগুলো মূলত স্যাস এর মধ্যে ব্যবহার করা যায়। তো দ্যাটস ওয়াই মডার্ন ডেতে এখন সবাই হচ্ছে সিনট্যাকটিক্যালি অসাম স্টাইল শিটটাকেই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করে। বাট এই স্যাসে যাওয়ার জন্য আপনার অবশ্যই আগে সিএসএস এর ধারণাটা কিন্তু থাকতে হবে। সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আমি স্টাইল শিটের মাঝখানে স্পেস দিয়ে দিচ্ছি, এটা স্পেস হবে না আসলে। ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে। তো বর্তমানে এই সব জায়গায় হচ্ছে সিএসএসটাকেই ব্যবহার করা হচ্ছে। মানে সিএসএস নিয়ে কথাবার্তা বলবো। তো স্যাস এখন তেমন একটা, মানে স্যাসের তেমন একটা বলতে ভুল বলছি, স্যাস বর্তমানে হিউজ লেভেলে ব্যবহার করা হচ্ছে। বাট হচ্ছে স্যাসে যাওয়ার আগে আমাদেরকে সিএসএস এর বিষয়টা ক্লিয়ার হতে হবে। ওকে। এখন সিএসএস কেন আমরা ইউজ করি, স্যার সিএসএস কেন ইউজ করতেছি সেটা একটু আপনাদের কাছে ডেসক্রাইব করি। যে এইচটিএমএল আর সিএসএস এর মধ্যে ফার্স্টে ডিফারেন্সটা একটু বলি। এইচটিএমএল হচ্ছে একটা ওয়েব পেজের মূলত ডেসক্রাইব করে। ঠিক আছে, একটা ওয়েব পেজে ডিসক্রাইব করে যে কোনটা হেডিং এ যাবে, কোনটা হচ্ছে আমার ফন্ট হিসাবে যাবে, কোনটা টেক্সট হিসাবে যাবে, কোনটা বডি হিসাবে যাবে। সহজ কথায় এইচটিএমএল এর কথা যদি আমি বলি, এইচটিএমএল হলো একটা পেজকে ডেসক্রাইব করে। ঠিক আছে, এইচটিএমএল হচ্ছে কোনো একটা ওয়েব পেজকে ডেসক্রাইব করে। লাইক কোথায় আমার হেডিং ট্যাগ হবে, কোথায় আমার হেডিং ট্যাগ হবে, তারপর বডিতে কোন পোর্শনটুকু যাবে, কোথায় আমার ইমেজ বসবে, এই জিনিসগুলো নিয়ে কাজ করে। অর্থাৎ সহজ কথায় যদি আমি বলি যে এইচটিএমএল, সহজ কথায় যদি বলি এইচটিএমএল মূলত হচ্ছে আমার একটা ওয়েব পেজের স্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজ করে। আর সেই ওয়েব স্ট্রাকচারটাকে দেখতে যাতে সুন্দর লাগে, অ্যাট্রাকটিভ লাগে, সেটা
জন্য মূলত মানে সহজ কথায় ওয়েব পেজের আউটলুকের জন্য মূলত ব্যবহার করা হয় স্যার সিএসএস। ওয়েব পেজের আউটলুকের জন্য আমরা ব্যবহার করি স্যার সিএসএস ব্যবহার করি। ওকে, তো এই জন্যই মূলত হচ্ছে আমাদের সিএসএসটা ব্যবহার করতে হবে, কারণ এইচটিএমএল দিয়ে মূলত এই কালার এগুলোর কাজ করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। কারণ যখন এইচটিএমএল 3.2 ভার্সনের কথা যদি আমি বলি যে কেন আসলে এইচটিএমএল দিয়ে আমরা পেজ ফরম্যাটিং তথা হচ্ছে আউটলুকের কাজ করতে পারবো না, তো এইচটিএমএল এর 3.2 ভার্সনে সর্বপ্রথম হচ্ছে কালার, তারপর হচ্ছে ফন্ট স্টাইল, এগুলো অ্যাড করা হয়েছিল। কালার ফন্ট স্টাইল যেটা হচ্ছে ডেভেলপারদের জন্য অনেক নাইটমেয়ার ছিল। কেন নাইটমেয়ার ছিল? কারণ এইচটিএমএল 3.2-তে যে কালার বা ফন্ট স্টাইল নিয়ে যে ডেভেলপমেন্ট স্টার্ট হয়, সেখানে হচ্ছে এইচটিএমএল এর প্রতি সিঙ্গেল লাইনে লাইনে মূলত কোড চেঞ্জ করতে হইতো। যেমন আপনারা দেখছেন যে আপনি যখন গুগলের 6টা লেটার 6টা কালারে করতে যাবেন, তখন আপনাকে হচ্ছে 6বার কোড লিখতে হবে। যেমন আমি এটা একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে বিষয়টুকু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। তো আমি সবার প্রথমে একটা লাইক আমার একটা এইচটিএমএল পেজ জেনারেট করি, লাইক সিএসএস টিএক্সটির জায়গায় আমি দিলাম হলো এইচটিএম। ওকে, এখন আমি এটাকে ইয়েতে ওপেন করি, সাবলাইমে ওপেন করি আমার টেক্সট এডিটরে। জাস্ট ওপেন ফাইল করছে আমার যে সিএসএসটা আছে। তো আমি চলে যাচ্ছি আমার সিএসএস ডট এইচটিএম এ। তো এখানে সাপোজ আমি লাইক হচ্ছে দিলাম আমার বেসিক এইচটিএমএল কোডটা লিখলাম। এখানে টাইটেলে আমি দিলাম সিএসএস। তো আমি এখানে হচ্ছে দিলাম ফন্ট কালার দিলাম রেড। তো এখানে লিখলাম বাংলাদেশ। তারপর আমি এখানে লিখলাম আর এখানে মনে করেন আমি দিলাম বডি স্টাইল। আচ্ছা, এটা না দিয়ে আমি এটাই দেখাই, স্টাইল না দিলাম, ধরেন ফন্ট, তারপর কালার, ডাবল কোটেশনের ভিতরে দিলাম আমি গ্রিন, ICT। তো ফাইল দিয়ে আমি এটাকে সেভ করলাম। আর আমি যদি এখন এটাকে রান করি, তাহলে দেখেন এটা কি আসে। এখানে বাংলাদেশ আর আইসিটি দুইটা লেখাই আসছে, কিন্তু দুইটা লেখা আমার হচ্ছে হলো গিয়ে ডিফারেন্ট কালারে আসছে। ঠিক আছে, দুইটা লেখা আমার ডিফারেন্ট কালারে আসছে। তো আমি এই যে কালারের কথা যে বলছি, সেটা আমি একটু আরো ইলাবোরেটলি বলি। সেটা হচ্ছে আমাকে প্রতি লাইনে লাইনে কিন্তু কোড চেঞ্জ করতে হচ্ছে, কিন্তু আমি যদি সিএসএস ইউজ করি আমার কিন্তু প্রতি লাইনে লাইনে কিন্তু কোড ব্যবহার করতে হবে না। আমি এক জায়গা থেকে টোটাল জিনিসটাকে আমি কন্ট্রোল করতে পারবো। যেমন একটা এক্সাম্পল আমি দেখাই, লাইক আমি এখানে ধরেন যে H1 ট্যাগ দিলাম। আমি এখানে ধরেন সাপোজ H1 ট্যাগ দিলাম, আর এখানে আমি হচ্ছে H1 ট্যাগ ক্লোজ করলাম।
এখানে আমি h1 ট্যাগ দিলাম, আর এখানে আমি হচ্ছে h1 ট্যাগ ক্লোজ করলাম। তো ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম। তো আমি যদি এখানে স্টাইল ট্যাগটা ইউজ করি, লাইক আমি দিলাম, ধরেন এখানে আমার আলাদাভাবে কালার দেওয়ার দরকার নাই, আমি এগুলোকে জাস্ট হচ্ছে ইরেজ করে দিই। এই ফন্ট ট্যাগগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ফন্ট ট্যাগগুলোকে ডিলিট করছি, আর আমি একটু ডিফারেন্ট ট্যাগ ইউজ করি, যেমন h1 h2 এই ট্যাগগুলোকে ইউজ করি। এখানে আমি দিলাম h2, এখানে আমি দিলাম h2। ওকে, আপনারা ভাবতেছেন আমি কি করতেছি, কিছুক্ষণের মধ্যে আপনারা বুঝতে পারবেন। তো এখন দেখেন আমরা হচ্ছে মানে সিএসএস ইউজ করবো। আর আপনাদেরকে একটু বলে রাখি, সিএসএস কিন্তু ডিক্লেয়ার করা হয় স্টাইল দিয়ে। সিএসএস ডিক্লেয়ার করা হয় স্টাইল দিয়ে। তো আমি এখানে হচ্ছে h1 দিলাম, কমা h2 দিলাম। এখন ডাবল কোটেশনের মধ্যে আমি দিলাম হলো গিয়ে COLOR কালার, আমি এখানে দিলাম হলো গিয়ে রেড। তো ফাইল দিয়ে এটাকে আমি হচ্ছে সেভ করলাম। এখন দেখেন আমি এটাকে যদি রান করি, আমার কিন্তু এট এ টাইমে দোনোটার কালার কিন্তু কি হয়ে যাচ্ছে স্যার, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে স্যার আগেরটা তো ডিফারেন্ট ডিফারেন্ট কালার ছিল, এখন এটা তো এক কালার দিচ্ছেন। আমি জাস্ট স্যার আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আপনি সিএসএস ইউজ করলে কিভাবে আপনি হচ্ছেন যে ওয়েব পেজের, মনে করেন কালার, একটা সিঙ্গেল ফাইল বা একটা সিঙ্গেল সেকশনকে যদি আপনি চেঞ্জ করে দেন, তাহলে কিভাবে অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে যাবে সেটা আপনি হচ্ছেন এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আগে ফন্ট দিয়ে আমি h1 h2 ট্যাগ গুলোকে আলাদা আলাদা ভাবে কালার করছি, যেটা 3.2 এ হচ্ছে সর্বপ্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো যেটা ডেভেলপারদের জন্য নাইটমেয়ার ছিল, এবং সেটা খুবই এক্সপেন্সিভ একটা প্রসেস ছিল। কারণ একটা ওয়েব পেজে, মানে একটা ওয়েবসাইটে একাধিক ওয়েব পেজ থাকতে পারে, এবং প্রত্যেকটা পেজ ধরে ধরে সেটার, মনে করেন এই কালার কম্বিনেশন বা স্টাইল চেঞ্জ করা, এটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার, এবং এটা খুবই কমপ্লেক্স একটা ব্যাপার। ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে, এবং অনেক সময় দেখা গেছে কোড ঠিকঠাক মতো কাজ করে না। তো সেটার জন্যই মূলত হচ্ছে এই সিএসএসটাকে W3 কনসোর্টিয়াম ডেভেলপ করছে। তো অনেকে জানতে চায় যে সিএসএস কে ডেভেলপ করছে, তো সিএসএস ডেভেলপ করছে হলো গিয়ে W3C, যেটা ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। আমি একটু লিখে দিচ্ছি, আপনাদেরকে এটা একটু লিখে দিই তাহলে আপনাদের ইয়ে হবে। W3C, তারা সর্বপ্রথম হচ্ছে সিএসএস ডেভেলপ করে, আর এটার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। ওকে, যেটাকে আমরা W3C নামে জানি। তো তারা সর্বপ্রথম হচ্ছে সিএসএস ডেভেলপ করছে। ঠিক আছে স্যার, তো এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা যে সিএসএস এর গোলটা কি? আর বাই দ্য ওয়ে, এখন এইচটিএমএল এর কিন্তু ভার্সন 5 চলছে। ঠিক আছে, এইচটিএমএল ভার্সন 5 বর্তমানে আমরা হচ্ছে ব্যবহার করছি। ঠিক আছে, HTML5 এটা বর্তমানে ব্যবহার করা হচ্ছে। তো আপনাদের এই এতটুকু পর্যন্ত আপনাদেরকে যতটুকু বোঝানো হয়েছে যে কেন সিএসএস আমরা ব্যবহার করব, সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? সিএসএস এর অংশটুকু ক্লিয়ার হয়েছে কিনা? আর সিএসএস এর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, সিএসএস এর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সিএসএস সিএসএস এর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সিএসএস হচ্ছে ডিসপ্লের ওরিয়েন্টেশনটাকে ডিসাইড করে। অর্থাৎ আমরা এখন বর্তমানে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করি, লাইক কেউ ল্যাপটপ ইউজ করি, কেউ ফোন ইউজ করি, মোবাইল ফোন ইউজ করি, এবং মোবাইল ফোনের মধ্যে কিন্তু বিভিন্ন ডিসপ্লের ওরিয়েন্টেশন আছে। কারোরটা 6 ইঞ্চি, কারোরটা হচ্ছে 5.6 ইঞ্চ ডিসপ্লে,
অথবা কারোটা হচ্ছে মনে করেন যে যদি কেউ আইফোন 5 ইউজ করে তাদের ডিসপ্লেটা তুলনামূলকভাবে এখন যে ফোনগুলো আছে সেটার ডিসপ্লে থেকে মোটামুটি ছোট। তো এই যে সিএসএস আমরা যে ব্যবহার করতেছি, সিএসএস এর মাধ্যমে আমরা বিভিন্ন ডিসপ্লের ওরিয়েন্টেশন গুলোকেও কি করতে পারি স্যার, কারেকশন করতে পারি। ওকে, বিভিন্ন ডিসপ্লের যে ওরিয়েন্টেশন আছে এগুলোকে আমরা হচ্ছে বা রেশিও যদি বলি সবচেয়ে ভালো হয়, ডিসপ্লে রেশিও সেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়। ডিসপ্লে রেশিও এগুলোকে আমরা হচ্ছে কারেকশন করতে পারি, তো সিএসএস স্যার খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো চলেন আমরা এটাতে ডাইভ করি, আমরা এটা শেখার চেষ্টা করি সিএসএস কেমনে কাজ করে। তো সিএসএস এর অনেকগুলো ক্লাস হবে, প্রায় 10-12টার মতো ক্লাস হবে, যেটার মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সিএসএস দিয়ে কি কি করা যায় সেগুলো একটু দেখানো হবে, মানে বেসিক জিনিসগুলো। ওকে, আদারওয়াইজ সিএসএস এর যদি ফুল ক্লাস নিতে যাই আমার হচ্ছে প্রায় 3 থেকে 4 মাস টাইম লাগবে শুধু সিএসএসটাই আপনাদেরকে ভালো মতো দেখাতে। বাট হচ্ছে আমি আপনাদেরকে 10টা ক্লাসে মোটামুটি আপনাদেরকে বেসিক আইডিয়া দিব যাতে আপনারা পরবর্তীতে এই সিএসএস নিয়ে কাজ করতে পারেন। ওকে, তো সিএসএস এর মেইনলি আমরা আইডেন্টিফাই করব কেমনে। সিএসএস কে আইডেন্টিফাই করা হয় মূলত স্টাইলের মাধ্যমে, ঠিক আছে? সিএসএস কে আইডেন্টিফাই করা হয় মূলত স্টাইলের মাধ্যমে। ওকে, অর্থাৎ এইচটিএমএল পেজে আপনি যখন স্টাইল কথাটা পাবেন তখনই আপনি বুঝে নেবেন আপনাকে হচ্ছে সিএসএস বা আপনার এই পেজটাতে সিএসএস ব্যবহার করা হয়েছে। তো একটা এইচটিএমএল পেজে সিএসএস অ্যাড করা যায় 3টা ওয়েতে, মনে রাখবেন। ইনসার্শন প্রসেস বা সিএসএস ইনসার্ট ইন এইচটিএমএল পেজ বা সিএসএস এডিশন প্রসেস ইন এইচটিএমএল পেজ, এটা 3 ভাবে ভাগ অ্যাড করা যায়। অর্থাৎ সিএসএস ইনসার্শন ইন এইচটিএমএল পেজ, একটা এইচটিএমএল পেজে সিএসএস কে 3 ভাবে অ্যাড করা যায়। একটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস, আমি ফার্স্টে ইনলাইন লিখি, ইনলাইন সিএসএস, তারপর হচ্ছে ইন্টারনাল সিএসএস, তারপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস, এই প্রত্যেকটাতে আমি আপনাদের সাথে ডিটেলসে যাব। আমি আজকে জাস্ট হচ্ছে থিওরিটিক্যাল বিষয়গুলো এক্সপ্লেইন করে নিচ্ছি যাতে পরবর্তীতে আমার এগুলোকে রিলেট করতে বা আপনাদের সামনে ডেসক্রাইব করতে ইজি হয়। তো এগুলো থিওরিটিক্যাল পার্টে আসে, মানে এমসিকিউর জন্য আসে যে একটা এইচটিএমএল পেজে সিএসএস কয়টা ওয়েতে অ্যাড করা যায়। এটা হচ্ছে 3টা ওয়েতে অ্যাড করা যায়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এখন এই 3টা সিএসএস এর কিন্তু এক একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা দেখেই কিন্তু যে কোনো একজন শিক্ষার্থী বা ডেভেলপার বুঝতে পারবে যে এখানে আসলে ইনলাইন সিএসএস ব্যবহার করা হয়েছে নাকি এখানে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করা হয়েছে নাকি এখানে ইনলাইন সিএসএস ব্যবহার করা হয়েছে। যেমন আমি ফার্স্টে ইনলাইন সিএসএস এর কথা বলি। ইনলাইন সিএসএস স্ট্রাকচার, ইনলাইন সিএসএস স্ট্রাকচার সেটা আমি আপনাদের সামনে ফার্স্টে ডেসক্রাইব করি। ইনলাইন সিএসএস স্ট্রাকচারটা কি? তো ইনলাইন সিএসএস স্ট্রাকচার সেটা একটু ডিটেলসে বলার চেষ্টা করি আপনাদেরকে। ইনলাইন সিএসএস, তো ইনলাইন সিএসএস এ ধরেন আমার এটা হচ্ছে কোনো একটা ওপেনিং ট্যাগ, ধরেন এটা হচ্ছে বডির ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে আমার বডির ক্লোজিং ট্যাগ। ওকে, আমি যদি বডির, এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, কিন্তু এটা আমার হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ। ওকে, এখন কথা হচ্ছে যদি কোনো ওপেনিং ট্যাগের মধ্যে আমি লাইক স্টাইল ট্যাগটাকে ব্যবহার করি, অর্থাৎ যদি কোনো ওপেনিং ট্যাগের মধ্যে আপনি স্টাইল দিয়ে অংশটুকু পান
তাহলে আপনার এখানে বুঝতে হবে সেটা হচ্ছে ইনলাইন সিএসএস, অর্থাৎ এইচটিএমএল এর যে কোনো ওপেনিং ট্যাগের মধ্যে যদি স্টাইলকে ইন্ট্রোডিউস করা হয় তাহলে তাকে হচ্ছে ইনলাইন সিএসএস বলা হবে। ঠিক আছে, তাকে হচ্ছে ইনলাইন সিএসএস বলা হবে। স্যার এই অংশটুকু আপনাদের কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানান স্যার, এই অংশটুকু ক্লিয়ার হয়েছে কিনা, ইনলাইন সিএসএস এর স্ট্রাকচারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস এ আমাদের যদি বডি স্টাইলের মানে ওপেনিং ট্যাগের মধ্যে আমরা যদি ডিক্লেয়ার করি, লাইক আমি যদি ধরেন আমি যদি এখানে H1 এর মধ্যে আমি লিখলাম H1, এটা কিন্তু আমার একটা ওপেনিং ট্যাগ। এক্সাম্পল হিসাবে এখানে লিখলাম স্টাইল, তারপর হচ্ছে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড, বা আমি বডি ট্যাগটাই দেখে, যেহেতু আমি বডি ট্যাগের কথা আপনাদেরকে বলেছি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি বডির ওপেনিং ট্যাগের মধ্যে এই যে স্টাইল ডিক্লেয়ার করলাম, স্টাইল ডিক্লেয়ার করার পর আমি এখানে দিলাম হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড COLOR কালার, এটা আমি দিলাম হলো গিয়ে মনে করেন রেড গ্রিন দিলাম, বা আমি হচ্ছে ইয়েলো দিলাম। তো ফাইল দিয়ে এটাকে আমি হচ্ছে সেভ করলাম, সেভ করার পর আমি এটাকে হচ্ছে রান করলাম। এখন আমার ব্যাকগ্রাউন্ড টোটালটা কি হয়ে গেছে স্যার? চেঞ্জ হয়ে গেছে। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমি কিন্তু এখানে বডির ওপেনিং ট্যাগের মধ্যে স্টাইল কথাটা উল্লেখ করেছি, তাই এটাকে মূলত স্যার বলা হবে আমাদের ইনলাইন সিএসএস। ওকে, এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। আই হোপ আপনারা বিষয়টুকু বুঝতে পেরেছেন। তো ইনলাইন সিএসএস এর স্ট্রাকচারের পর আমরা চলে যাচ্ছি, ইনলাইন সিএসএস এর স্ট্রাকচারের পর আমরা চলে যাচ্ছি হলো গিয়ে আমাদের ইয়ের স্ট্রাকচারে, ইন্টারনাল স্ট্রাকচারে। আমরা ইন্টারনাল স্ট্রাকচারে চলে যাচ্ছি। তো ইন্টারনাল স্ট্রাকচারটা হচ্ছে আপনার হেড ট্যাগের মধ্যে, আপনার হেড ট্যাগ, হেডের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যদি এভাবে করে স্টাইল ট্যাগটা আপনারা দেখতে পান, আপনারা যে স্টাইল ট্যাগটা যদি দেখতে পান তাহলে এই স্ট্রাকচারটাকে মূলত স্যার বলা হবে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার, ইন্টারনাল সিএসএস স্ট্রাকচার। এটা হচ্ছে ইন্টারনালি আমি সিএসএসটাকে অ্যাড করতে পারবো। ওকে, আর এক্সটার্নাল স্ট্রাকচারটা, এক্সটার্নাল সিএসএস স্ট্রাকচার, ইন্টারনাল সিএসএস স্ট্রাকচার, বা এটা তো আগেরটা ইন্টারনাল ছিল, এবার হচ্ছে আমরা এক্সটার্নাল সিএসএস স্ট্রাকচার নিয়ে ডিসক্রাইব করব। এক্সটার্নাল সিএসএস স্ট্রাকচারের ইয়েটা কি, সেটা হচ্ছে আমাদের হেড ট্যাগের ভিতর, হেড ট্যাগের ভিতর এভাবে করে থাকবে লিংক REL, এটার মধ্যে থাকবে স্টাইল শিট, তারপর HREF ডাবল কোটেশনের মধ্যে আমাদের হচ্ছে সিএসএস এর ফাইলের এক্সটেনশন থাকবে। লাইক আমি দিলাম যে তানভীর ডট সিএসএস, অর্থাৎ একটা ফাইলই দেওয়া থাকবে যেটা মূলত হচ্ছে এভাবে করে অ্যাক্সেস করা হবে। যেমন আমি বিষয়টা আপনাদেরকে একটু বলি তাহলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে। ধরেন আমি এখানে লিখলাম লাইক এই জায়গাটাতে ধরেন একটা ফাইল ক্রিয়েট করলাম, একটা ফাইল, আমরা জানি একটা ফাইলের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আমাদের ফাইল নেম, একটা হচ্ছে আমাদের ফাইল নেম, আর আরেকটা হচ্ছে আমাদের ফাইল এক্সটেনশন। একটা ফাইলের কিন্তু আমাদের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ফাইল নেম আর একটা হচ্ছে ফাইল এক্সটেনশন। লাইক আমরা যখন গান শুনি তখন সং ডট কি থাকে, MP4 থাকে।
আমরা যখন কোনো ভিডিও প্লে করি, লাইক হচ্ছে ভিডিও ডট এম, সরি সং এর ক্ষেত্রে MP3 থাকে, তারপর হচ্ছে MP4, যদি সংটা ভিডিও কন্টেন্ট হয় তখন সেটা হচ্ছে যে MP4 আকারে থাকে। ওকে, তো এখন দেখেন এই যে আমরা যে ইন্টারনাল সিএসএস এর মানে কি বলে এক্সটার্নাল সিএসএস যে তানভীর সিএসএস এর কথা বলতেছি, মনে করেন একটা ফাইল আছে সেটার নাম হচ্ছে তানভীর, আর সেটার এক্সটেনশনটা হচ্ছে ডট সিএসএস আকারে থাকবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টুকু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। যে ফার্স্টে আমি স্যার আপনাদেরকে ইন্টারনাল স্ট্রাকচারটা দেখাই। তো এখানে দেখেন আমি কিন্তু এখানে যে স্টাইলের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগটা যে ইউজ করছি, এটা কিন্তু আমার ইন্টারনাল সিএসএস। ঠিক আছে, এটা কিন্তু আমার হচ্ছে ইন্টারনাল সিএসএস। ওকে, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস, কারণ আমি স্টাইল ট্যাগটা ওপেন করছি, স্টাইল ট্যাগটাকে আমি কি করে দিছি স্যার, ক্লোজ করে দিছি। তো এটা হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস, আর এটা হচ্ছে আমার ইনলাইন সিএসএস। এখান থেকে আমরা আরেকটা জিনিসও বুঝতে পারতেছি, একটা HTML পেজে আমি ইনলাইন সিএসএসও ব্যবহার করতে পারবো এবং ইন্টারনাল সিএসএসও ব্যবহার করতে পারবো, অ্যাজ ওয়েল এজ এক্সটার্নাল সিএসএসও আমি কি করতে পারবো স্যার, ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এখন মনে করেন যে আমি এটাকে একটা ফোল্ডারের ভিতরে নিয়ে যাচ্ছি, যাতে আমরা ভালো মতো বুঝতে পারি। এখানে আমাদের দেওয়া আছে যে আমি যে এক্সটার্নালের কথা বলছি, ধরেন আমি এখানে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করছি, আর টেক্সট ডকুমেন্ট ওপেন করার পর আমি এটার নাম দিছি হলো গিয়ে তানভীর, আর এইখানে তে আমি জাস্ট দিলাম হলো গিয়ে ডট সিএসএস। তো আমি এটাকে হচ্ছে সেভ করলাম, তো এটা দেখেন আমার একটু মানে আমি যদি এটাকে একটু ইয়ে করে দেখাই, লার্জ আইকন করে দেখাই ভিউটা, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন স্যার, এটা আমার হয়ে গেছে কি তানভীর ডট সিএসএস হয়ে গেছে। দ্যাট মিনস আমি এই সিএসএস ফাইলটাকে এক্সটার্নালি এটার সাথে কি করতেছি স্যার, অ্যাড করে দিচ্ছি। দ্যাট মিনস আমি এখান থেকে যদি কোনো পোর্টকে কল করি, তাহলে এটা অটোমেটিক্যালি কি করবে স্যার, কাজ করবে। তো একটা HTML পেজে সিএসএস 3 ওয়েতে স্যার অ্যাড করা যায়। ফার্স্ট অফ অল, যেমন আমি আপনাদেরকে একটু দেখাই যে ফার্স্ট অফ অল এটা হচ্ছে স্যার ইনলাইন সিএসএস, যে আমরা কোনো একটা ওপেনিং ট্যাগের মধ্যে সেটাকে ইউজ করতে পারি। ওকে, ঠিক আছে স্যার, সেটা একটা ওপেনিং ট্যাগের মধ্যে আমরা ইউজ করতে পারি। আর তারপরে হচ্ছে ইন্টারনাল সিএসএস, যেখানে হচ্ছে হেড ট্যাগের ভিতর আমরা হচ্ছে তাই স্টাইল ট্যাগ ওপেন, স্টাইল ট্যাগ ক্লোজ সেভাবে দিয়েও আমরা কি করতে পারি স্যার, সেটা ইন্টারনাল সিএসএসটাকে ব্যবহার করতে পারি। আর এর সাথে আমরা হচ্ছে স্যার এক্সটার্নাল সিএসএসটাকেও কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো স্যার এক্সটার্নাল সিএসএস এ একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সেটা মূলত হচ্ছে আমাদের অন্য ফোল্ডারের মধ্যে থাকবে, মানে অন্য একটা আলাদা সিএসএস ফাইলই থাকবে, সেখান থেকে এটাকে হচ্ছে অ্যাক্সেস করতে হবে। আর সেটা অ্যাক্সেস করার জন্য মূলত আমাকে জাস্ট কোডিং সেকশনটাতে কি করতে হবে স্যার, সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি এখানে হচ্ছে লিংকের হেড ট্যাগের পর আমি হচ্ছে এখানে LINK লিংক REL, তারপর আমি এখানে লিখবো স্টাইল, তারপর হচ্ছে শিট, তারপর HREF হাইপার রেফারেন্স, আমার পেজের নামটা হচ্ছে তানভীর ডট সিএসএস, অর্থাৎ আপনি যা যা লিখবেন সেটাই থাকবে। তো আমি এটাকে ফাইল দিয়ে সেভ করলাম। ঠিক আছে, এখন আমি এটাকে যদি রান করি, এটার কোনো ধরনের কিন্তু আমার চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হয়নি স্যার? চেঞ্জ হয়নি একটাই কারণে, কারণ হচ্ছে হলো গিয়ে আমি আমার যে এখানে যে ফোল্ডারটা দেওয়া আছে, এই ফোল্ডারটা মানে এই সিএসএস ফাইলটার মধ্যে আমি কোনো ধরনের কোড ইউজ করি নাই। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, আর আজকে যদি সময় থাকে আজকেই দেখার চেষ্টা করব। তাহলে দেখেন স্যার, আমরা যদি একদম ফার্স্টের থেকে দেখি যে আমরা একটা পেজের মধ্যে 3 ধরনের সিএসএস কে কিন্তু অ্যাড করার প্রসেস দেখাইছি। অর্থাৎ লিংক রিয়েল এই লাইনটা দিয়ে যদি কোডটা থাকে তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, আর তারপরে এই ফরমেশনে যদি থাকে তাহলে এটা হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস
ফার্স্টেরটা হচ্ছে এই যে লিঙ্ক দিয়ে থাকলে এক্সটার্নাল, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল, আর এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। এটা বই খুললেই আপনারা পাবেন। বইতে আপনাদের ইন্টারনাল আর হচ্ছে যে ইনলাইন সিএসএসটার বিষয়ে কথাবার্তা বলা হয়েছে। স্যার এতটুকু অংশ আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? এই যে 3 টাইপের সিএসএস অ্যাড করার প্রসেসটুকু, এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা স্যার? এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এখন আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে সিএসএস এটাকে যে বানাইছি, এটাতে আমরা কোড কেমনে করবো? এটা সিম্পল ওয়েতে, যে আপনি কোনো একটা টেক্সট এডিটর নেবেন, সেই টেক্সট এডিটরে আমি হচ্ছে ফাইল, ওপেন ফাইল, সেখান থেকে হচ্ছে আমি আমার সিএসএস ফাইলটাকে কি করব, সিলেক্ট করব। তো আমি এখান থেকে আমার সিএসএস ফাইলটাকে সিলেক্ট করলাম, তা আমার সিএসএস ফাইলটা চলে আসছে। স্যার এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এখানে কিন্তু আপনি এইচটিএমএল ব্যবহার করতে পারবেন না, এইচটিএমএল ট্যাগ ব্যবহার করতে পারবেন না। আপনার এখানে শুধুমাত্র হচ্ছে সিলেক্টর গুলোকে ব্যবহার করতে হবে। ওকে, সিলেক্টর কি সেটাতে আমি এখনই যাচ্ছি, যে হোয়াট ইজ সিলেক্টর। তো আপনার এক্সটার্নাল সিএসএস এর যে ফাইলটা থাকবে, আমি আরেকবার বলতেছি আপনাদেরকে, যে যেমন এই ফাইলটা যেটা আছে সেটাতে কিন্তু আপনি কোনো ধরনের ট্যাগ ব্যবহার করতে পারবেন না, আপনাকে সিলেক্টর ব্যবহার করতে হবে। এটা একটু আপনারা নোট ডাউন করেন, তারপরে আমি এটা বুঝাচ্ছি। যে আপনার যে এক্সটার্নাল যে সিএসএস এর যে ফাইলটা থাকবে, অর্থাৎ আপনার যে এক্সটার্নাল সিএসএস এর যে ফাইলটা থাকবে, সেই ফাইলটাতে আপনার শুধুমাত্র সিএসএস সিলেক্টর ব্যবহার করতে হবে। জিনিসগুলো খুবই কনফিউজিং লাগতেছে, তাও আমি আপনাদেরকে বিষয়গুলো এক্সপ্লেইন করার পরিপূর্ণভাবে চেষ্টা করব, যে স্যার সিলেক্টরটা কি। যেমন স্যার আমি সিলেক্ট করব একটা ওয়েব পেজে, কিন্তু সবগুলো অংশকে বা সবগুলো ট্যাগকে আমার সিলেক্ট করতে হয় না। আমি স্পেসিফিক ভাবে কোনো একটা পোর্শনকে সিলেক্ট করতে চাই। লাইক আপনি যদি এভাবে চিন্তা করেন, আপনার বাসার মধ্যে যে যতগুলো রুম আছে, ওই রুমগুলোর আপনি স্পেসিফিক দেয়ালগুলোকে সিলেক্ট করতেছেন এবং সেগুলোকে ভিন্ন ভিন্ন কালার করতেছেন। ঠিক আছে, তেমনি আমি যদি একটা ওয়েব পেজের লেআউটের একটা মানে একটা স্যাম্পল আপনাদেরকে দেখাই। ধরেন এটা একটা ওয়েব পেজ, এটা হচ্ছে আমাদের হেডার, এটা সাইড বার, এটা আমাদের ফুটার, আর এটা হচ্ছে আমাদের মেইন সেকশন। এটা হচ্ছে আমাদের মেইন সেকশন। ঠিক আছে, এখন ওয়েব পেজের এই বিভিন্ন পোর্শনে আমাদের বিভিন্ন ধরনের স্টাইল বা হচ্ছে লুক, আউটলুক সেট করতে হবে। তো এখন এই যে আউটলুক গুলো যে আমরা সেট করতে চাচ্ছি, এই সেট করার জন্য ডেফিনেটলি আমাদের কি লাগবে, সিএসএস লাগবে। এখন সেই সিএসএস এর এক একটা স্টাইল এক এক জায়গায় যাবে। ধরেন একটা স্টাইল এখানে যাবে, তারপর মনে করেন আরেকটা স্টাইল এখানে যাবে, তারপর এইখানে আরেকটা স্টাইল যাবে, তারপর মনে করেন এখানে আরেকটা স্টাইল যাবে। এই যে বিভিন্ন পোর্শনে বিভিন্ন স্টাইল যে আসতেছে, এই পোর্শন গুলোকে কন্ট্রোল করা হয় স্যার সিলেক্টরের মাধ্যমে। ঠিক আছে, এই পোর্শন গুলোকে কন্ট্রোল করা হয় সিলেক্টরের মাধ্যমে, যে কোন অংশে কতটুকু আমাদের কাজ করতে হবে। স্যার সিলেক্টরের বিষয়টুকু কি স্যার আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? মানে সিলেক্টর কাজ করতেছে, এটা ক্লিয়ার হয়েছে কিনা? মানে সিলেক্টরের কনসেপ্টটা, সিলেক্টর কি, কিভাবে কাজ করে, সেটার স্ট্রাকচার কি, সেগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেইন করছি। বাট সিলেক্টর আপনাদের কি ক্লিয়ার হয়েছে কিনা স্যার এতটুকু অংশ? আচ্ছা, এবার আমি হচ্ছে সিলেক্টরের ক্লাসিফিকেশন আসি, ক্লাসিফিকেশনটার ব্যাপারে এক্সপ্লেইন করি। তো সিলেক্টরকে স্যার 5 ভাগে ভাগ করা হয়। সিএসএস সিলেক্টরকে 5 ভাগে ভাগ করা হয়। ওকে, সিএসএস সিলেক্টরকে 5 ভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান, হলো গিয়ে আমাদের এলিমেন্ট সিলেক্টর। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সিলেক্টর, যেটার উপর বেস করে অন্য সিলেক্টর গুলো স্যার কাজ করে। আমি আবারও বলতেছি, এটা হয়তো অনেকে আপনাকে বলবে না, সিএসএস সিলেক্টরের মেইন কনসেপ্ট হচ্ছে হলো গিয়ে এলিমেন্ট সিলেক্টর। আর এই এলিমেন্ট সিলেক্টরের উপর বেস করে অন্যান্য সিলেক্টর যেগুলোর নাম আমি এখন বলবো সেগুলো কাজ করবে। যেমন এলিমেন্ট সিলেক্টরের মধ্যে আমাদের ফার্স্টে হচ্ছে থাকবে
এলিমেন্ট সিলেক্টরের মধ্যে আমাদের সরি স্যার এলিমেন্ট সিলেক্টর না, সিম্পল সিলেক্টর, আমি ভুল বলেছি, সিম্পল সিলেক্টর। সিম্পল সিলেক্টর, তো সিম্পল সিলেক্টরের মধ্যে আমাদের হচ্ছে থাকে 3 ভাগে ভাগ করা হয়। এটাই কিন্তু মেইন সিলেক্টর, যেটার উপর বেস করে আমি অন্য যে সিলেক্টরগুলোর নাম বলবো সেগুলো কাজ করবে। নাম্বার ওয়ান হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। এলিমেন্ট সিলেক্টর, যেটার আর একটা নাম হচ্ছে স্যার ট্যাগ সিলেক্টর। এটাকে অনেকে ট্যাগ সিলেক্টর বলে, তো বললে ভুল হবে না, এলিমেন্ট সিলেক্টর। নাম্বার 2 হচ্ছে আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর। নাম্বার 3 হচ্ছে ক্লাস সিলেক্টর। ওকে, ক্লাস সিলেক্টর, এটা হচ্ছে আমাদের সিম্পল সিলেক্টর। এগুলোর প্রত্যেকটার কিন্তু স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারে আমি যাব। আইডি সিলেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় হ্যাশ দিয়ে, আর এলিমেন্ট সিলেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় ট্যাগের মাধ্যমে, ঠিক আছে। আর ক্লাস সিলেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় ডটের মাধ্যমে, এটা হচ্ছে আমাদের ডট সাইন, এই ডটের মাধ্যমে এলিমেন্ট সিলেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়, মানে ক্লাস সিলেক্টরকে, সরি, ডটের মাধ্যমে আমরা হচ্ছে ক্লাস সিলেক্টরকে রিপ্রেজেন্ট করি, ডট, সিম্পল ডট। এখন সিএসএস সিলেক্টর, এটা হচ্ছে সিম্পল সিলেক্টর। তারপর সিএসএস সিলেক্টরে আরেকটা হচ্ছে স্যার আমাদের কম্বিনেটর সিলেক্টর। এগুলো আমি সামনে বলবো, আজকে বলতে গেলে আপনারা ফিউজ হয়ে যাবেন। কম্বিনেটর সিলেক্টর, ওকে, কম্বিনেটর সিলেক্টর। তারপর হচ্ছে সুডো ক্লাস সিলেক্টর, সুডো ক্লাস সিলেক্টর। তারপর হচ্ছে সুডো এলিমেন্ট সিলেক্টর। তারপর ফাইনালি আমাদের হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। তো আমি এখানে চারটাকে আলাদাভাবে এই জন্যই রাখছি, কারণ আপনার যতক্ষণ পর্যন্ত সিম্পল সিলেক্টরের আইডিয়া ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই অংশগুলো স্যার ক্লিয়ার হবে না, ঠিক আছে। এই অংশগুলো আপনাদের ক্লিয়ার হবে না। তো স্যার সিলেক্টর হচ্ছে আপনার ওয়েব পেজের বিভিন্ন পোর্শনের উপর বিভিন্ন ধরনের কাজ কি করবে স্যার, কমপ্লিট করবে। আর এই সিলেক্টরগুলো মূলত হচ্ছে সিএসএস এর কাজগুলোকে কমপ্লিট করে রাখে। আর এই সিলেক্টরকে 5 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিম্পল সিলেক্টর। আর সিম্পল সিলেক্টর হচ্ছে 3 ভাগে বিভক্ত, সেটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর। ওকে স্যার, ঠিক আছে। এখন স্যার আমরা এলিমেন্ট সিলেক্টর নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো, মানে সিম্পল সিলেক্টর নিয়ে কথাবার্তা বলবো। আর তার আগে সিলেক্টরের কিন্তু আমাদের স্ট্রাকচার দেওয়া আছে। আমি একটু লিখে রাখি, সিএসএস সিলেক্টর তো সিএসএস সিলেক্টরের স্ট্রাকচার হচ্ছে, ফার্স্টে আমাদের হচ্ছে এভাবে করে সিলেক্টর আসবে। ফার্স্টে আমাদের সিলেক্টর নিতে হবে, সিলেক্টর নেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর সেটার হচ্ছে প্রপার্টি, আর হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে আমাদের সিলেক্টরের স্ট্রাকচার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সিলেক্টরের স্ট্রাকচার, ঠিক আছে। তো স্যার আমি প্রত্যেকটা সিলেক্টর আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন স্যার
আমি আমার কোডটাতে চলে যাই। এখানে দেখেন আমি এখানে ফার্স্টে এলিমেন্ট সিলেক্টরের কথা বলি। আর সাইড বাই সাইড এগুলো দেখালে, আপনাদেরকে দেখালে সবচেয়ে ইজি হবে বিষয়টা। ধরেন আমি এখানে 3টা সিলেক্টরকে নিয়ে নিই, টেক্সট দিলাম, আমি দিলাম এটাকে হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। এলিমেন্ট HTM দিলাম, এটা আমার এলিমেন্ট সিলেক্টর। তারপর আমি আরেকটা সেট করে নিই, আইডি সিলেক্টর। আইডি HTM আইডি সিলেক্টর। তারপর এটা হচ্ছে আমার ক্লাস সিলেক্টর। ওকে, তো আমি এগুলোকে ওপেন করে নিই যাতে আপনাদেরকে আমি ভালোভাবে জিনিসগুলো বুঝাতে পারি। তো ফার্স্টে এলিমেন্টেরটাতে আসি। স্যার এলিমেন্ট সিলেক্টরের স্ট্রাকচারটা বলতেছি। তো আমি ফার্স্টে বেসিক HTML-টা লিখলাম, এটা হচ্ছে আমার বেসিক HTML কোড। তো আমি এখানে হচ্ছে দিলাম যে ফার্স্টে লিখলাম এলিমেন্ট অর ট্যাগ সিলেক্টর, ঠিক আছে, এলিমেন্ট অর ট্যাগ সিলেক্টর দিলাম আমি। আর এটার মধ্যে আমি হচ্ছে যেহেতু এলিমেন্টটা ইউজ করব, তো আমি এখানে লিখতেছি হলো গিয়ে স্টাইল ট্যাগ ওপেন, স্টাইল ট্যাগ ক্লোজ। স্যার আপনারা বলেন তো এটা কোন ধরনের সিএসএস ডিক্লেয়ার করলাম আমি? এটা কোন ধরনের সিএসএস ডিক্লেয়ার করছি স্যার? ইন্টারনাল, এক্সটার্নাল, না হচ্ছে ইনলাইন সিএসএস ডিক্লেয়ার করছি বলেন তো স্যার? ভেরি গুড। তো আপনারা অলরেডি বলে ফেলছেন এটা হচ্ছে ইন্টারনাল। ভেরি গুড স্যার। যাক, আমি রাইট ট্র্যাকে আছি, আমি বুঝাতে পারতেছি আপনাদেরকে। স্টাইল ট্যাগের ভিতরে আমরা এখন একটা সিলেক্টর ডিক্লেয়ার করব। যেমন স্যার এটা আমাদের একটা ট্যাগ, তো এই ট্যাগটা H1টাই কিন্তু আমাদের সিলেক্টর। অর্থাৎ আমরা এখন যতগুলো ট্যাগ ব্যবহার করব এখানে H1 হইতে পারে। সাপোজ আমি এখানে হচ্ছে পি ট্যাগ ইউজ করলাম, ওকে। তারপর আমি এখানে হচ্ছে H2 ট্যাগ হচ্ছে ডিক্লেয়ার করলাম। তার মানে এখানে H1 একটা সিলেক্টর, পি একটা সিলেক্টর, H2 একটা সিলেক্টর। এখানে প্রতিটাই কিন্তু এক একটা সিলেক্টর হিসেবে কাজ করতেছে। এখন আমি এখানে বললাম যে আমার প্রত্যেকটা সিলেক্টরের মধ্যে প্রপার্টি থাকবে। তো প্রপার্টি যেহেতু থাকবে, তা আমি এখানে জাস্ট বললাম যে স্যার ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম মনে করেন রেড, ওকে। আর এখানে দিলাম আমি কালার ইয়েলো, ঠিক আছে। সেম ভাবে আমি এখানে কি করতেছি, আবার এটাকে জাস্ট আমি এখানে আরেকটা সিলেক্টরে গেলাম, আরেকটা সিলেক্টরের মধ্যে আমি লিখলাম হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। আমি এখানে দিলাম মনে করেন গ্রিন দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম। আর এখানে আমি দিলাম কালার রেড দিলাম। তারপর আবার এখানে আমি হচ্ছে লিখব ব্যাকগ্রাউন্ড হাইফেন COLOR কালার। এখানে মনে করেন আমি দিলাম অরেঞ্জ। আপনি এখানে হেক্সা কালার কোডও ইউজ করতে পারেন, আমি জাস্ট হচ্ছে তাড়াতাড়ি করানোর জন্য দেখাচ্ছি। আর এখানে আপনি কালার দিলেন হলো গিয়ে লাইক হোয়াইট, ঠিক আছে।
এখন দেখেন এই যে আমি এখানে যে ট্যাগগুলো ব্যবহার করছি এই প্রত্যেকটাই কিন্তু সিলেক্টর, আর এই সিলেক্টরের এটা হচ্ছে স্যার প্রপার্টি, আর এটা হচ্ছে সেই সিলেক্টরের প্রপার্টির ভ্যালু, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে প্রপার্টি আর এটা হচ্ছে রেড। একইভাবে পি, এটা হচ্ছে পি সিলেক্টর, আর এটা হচ্ছে পি সিলেক্টরের প্রপার্টি এবং এটা হচ্ছে পি সিলেক্টরের ভ্যালু। একইভাবে এটাও হচ্ছে পি সিলেক্টরের, এটাও হচ্ছে পি সিলেক্টরের এই যে কালার লিখছি এটা হচ্ছে প্রপার্টি আর এগুলো হচ্ছে স্যার ভ্যালু। ঠিক আছে, ওকে স্যার। এখন দেখেন আমি ফাইল দিয়ে এটাকে হচ্ছে সেভ করছি। এখন দেখেন আমি এখানে যখনই কোনো একটা ট্যাগ ইউজ করব, লাইক আমি এখানে ধরেন H3 দিলাম আর H3 ট্যাগটাকে ক্লোজ করলাম, এটার মধ্যে আমি লিখলাম হলো গিয়ে বাংলাদেশ, আমি এটার মধ্যে লিখলাম স্যার বাংলাদেশ। তো ফাইল দিয়ে এটাকে আমি যদি সেভ করি আর আমি যদি এটাকে রান করি, দেখেন স্যার কি হয়। স্যার বাংলাদেশ আসছে। স্যার বাংলাদেশে কি কোনো কালার এফেক্ট আসছে? আসে নাই। কেন আসে নাই? স্যার এখান থেকে আপনি সিলেক্টরের বিষয়টুকু বুঝতে পারবেন স্যার, এখান থেকেই আপনি হচ্ছেন সিলেক্টরের বিষয়টুকু স্যার ক্লিয়ারলি বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমি এখানে যে সিলেক্ট করছি, আমি কোন কোন ট্যাগের জন্য সিলেক্ট করছি, আমি বলছি বডি ট্যাগের ভিতরে H1 P H2 এই ট্যাগগুলোর জন্যই শুধুমাত্র মনে করেন যে এফেক্ট গুলো আসবে, কিন্তু এখানে আমি H3 দিছি। তো দেখেন আমি H3 নামক কোনো ট্যাগ কি সিলেক্ট করছি? করি নাই। কিন্তু আমি যদি এখন এখানে আমি H1 ট্যাগটাকে ডিক্লেয়ার করি এবং H1 ট্যাগটাকে ক্লোজ করি, সেটার মধ্যে আমি যদি লিখি ICT, তাহলে দেখেন কি হয়। ফাইল দিয়ে এটাকে সেভ করলাম, এবার এটাকে হচ্ছে আমি রান করতেছি। এখন দেখেন আইসিটির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি কি হয়ে গেছে? কালার হয়ে গেছে। ওকে, H1 এর ব্যাকগ্রাউন্ড কালার রেড ছিল, কালারটা ইয়েলো ছিল। আর সিএসএস এর কথা যে বলছিলাম যে আমি এক জায়গা থেকেই মনে করেন কোড ইজি ভাবে চেঞ্জ করতে পারবো। ধরেন আমি এখানে দেখতেছি আইসিটিটা আমার কোথায় এক সাইডে চলে আসছে, আমি এখান থেকে লিখলাম টেক্সট অ্যালাইন আর এখানে আমি দিলাম সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, ফাইল দিয়ে এটাকে সেভ দিলাম আর এটাকে আমি রান করলাম। এখন আমার আইসিটি লেখাটা কোথায় চলে আসছে? মাঝখানে চলে আসছে। তো এভাবে করে আমি মূলত আমি সিএসএস ব্যবহার করে আমার ওয়েব পেজকে খুব স্ট্রংলি কি করতে পারবো স্যার? চেঞ্জ করতে পারবো, ওয়েল প্ল্যান ভাবে চেঞ্জ করতে পারবো। তো এখন দেখেন আমি যদি পি ট্যাগ দিয়ে লিখি, আমি যদি এখানে পি ট্যাগ দিয়ে লিখি, পি ট্যাগ দিয়ে যদি আমি লিখি আর পি ট্যাগটাকে আমি যদি ক্লোজ করে দিই, লাইক এটার মধ্যে আমি লিখলাম তানভীর, ফাইল ধরেন তানভীর হচ্ছে 420 দিলাম, ফাইল সেভ রান। এখন দেখেন এই তানভীর 420টা আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন আসছে। কেন আসছে? কারণ আমি পি ট্যাগের মধ্যে যা যা সেট করছি। ইনফ্যাক্ট এখান থেকেও আমি চাইলে কি করতে পারি? চেঞ্জ করে দিতে পারি। দ্যাট মিনস আপনি সিএসএস ব্যবহার করার মাধ্যমে অর্গানাইজড ভাবে এইচটিএমএল এর পেজগুলোকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখন আমি যদি H2 তে আমি যদি ইউজ করি, ধরেন আমি লিখলাম রাজেশ দা, ফাইল দিয়ে এটাকে আমি হচ্ছে সেভ করলাম আর এটাকে আমি রান করলাম। তাহলে দেখেন এভাবে করে আমার পেজগুলো কি মানে আমার ডাটাগুলো অর্গানাইজড হয়ে আসতেছে। এটা হচ্ছে আমাদের এলিমেন্ট সিলেক্টর। স্যার এলিমেন্ট সিলেক্টরের বিষয়টুকু আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা পুরোটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। এটা হচ্ছে এলিমেন্ট সেকশনের স্যার কোডিং স্ট্রাকচারটা। তো এইভাবে করে আমরা হচ্ছে এলিমেন্ট সিলেক্টরটা ইউজ করবো। স্যার এলিমেন্ট সিলেক্টরের জন্য আপনাকে অবশ্যই স্যার প্রত্যেকটা ট্যাগের নাম জানতে হবে। এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টরের একটা মানে আমি বলবো যে আমি বলবো কি মানে অনেক ডেভেলপার এটাকে বলে যে ডিসঅ্যাডভান্টেজও আপনি বলতে পারেন, কারণ অনেক ক্ষেত্রে আপনি এলিমেন্টের নাম কিন্তু ভুলে যেতে পারেন, তখন আপনি কি করবেন? তো এটার জন্য মূলত হচ্ছে যে আপনার এই সিলেক্টরটা যেহেতু ট্যাগের উপর ডিপেন্ড করে কাজ করে, তো সেটার জন্য আপনাকে অবশ্যই ট্যাগগুলো মনে রাখতে হবে। তো আমাদের এলিমেন্ট সিলেক্টরের পর এবার আমি চলে যাচ্ছি স্যার আইডি সিলেক্টরে। আইডি সিলেক্টরে চলে যাচ্ছি। আইডি সিলেক্টরে আমি হচ্ছে আমার এইচটিএমএল ট্যাগটা দিলাম
আমি আর বেশি সময় নিব না, আমি সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট টাইম নিব যাতে আপনাদেরকে আইডি সিলেক্টরের বিষয়টা বলতে পারি। এখন দেখেন আমি টাইটেলের ভিতর আমি লিখলাম হলো গিয়ে আইডি সিলেক্টর, আইডি সিলেক্টর লিখলাম। এখন আবার এগেইন আমি এখানে হচ্ছে স্টাইল ট্যাগ ওপেন করলাম, স্টাইল ট্যাগ ক্লোজ করলাম এবং তার মাঝখানে আমি হচ্ছে ব্যবহার করলাম হ্যাশ, হ্যাশ দিয়ে আমি লিখলাম লুল, ঠিক আছে, বা হ্যাশ দিয়ে আমি লিখলাম হলো গিয়ে আইসিটি। এটা হচ্ছে হ্যাশ দিয়ে যখন আমি লিখছি স্যার, এটাকে মূলত স্যার বলা হবে আইডি সিলেক্টর, ঠিক আছে। হ্যাশ দিয়ে কোনো কিছুকে লেখাকে বলা হয় আইডি সিলেক্টর। এখানে মনে করেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হাইফেন COLOR কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে দিলাম মনে করেন ব্লু, আর এখানে আমি কালার দিলাম হোয়াইট। ওকে, এখন দেখেন আমি এখানে H1 ট্যাগটাকে ক্লোজ করছি, H1 ট্যাগটাকে ওপেন করছি, আর এখানে আমি লিখলাম হলো গিয়ে মনে করেন লিখলাম পারভেজ, ঠিক আছে, পারভেজ আলম বা পারভেজই লিখি। আমার আইসিটির এরা হচ্ছে নিত্যদিনের সঙ্গী, যাদেরকে নিয়ে আমার অনেক কর্মযজ্ঞ পালন করতে হয়। রাজেশ দা, তারপরে হচ্ছে মানে ফুয়াদ, রাজেশ দা, কবির, তারপর হচ্ছে পারভেজ, এদেরকে নিয়ে আমার হচ্ছে প্রতিদিন বিভিন্ন কর্মযজ্ঞ সাধন করতে হয়। যাই হোক, তো এখন দেখেন আমি ফাইল দিয়ে এদেরকে সেভ করতেছি। তো এখন দেখেন আমি এখানে আইডিটাকে আমি জাস্ট হচ্ছে ক্লিক করছি। তো এখন পারভেজের লেখাটা, পারভেজ যে আসছে সেটা কিন্তু অতটা ভালো আসে নাই। কেন আসে নাই? কারণ আমি হচ্ছে যে আইডি দিছি সেই আইডি দিয়ে আমি কল করি নাই। তার আগে বলে রাখি এটা কিন্তু আইডি সিলেক্টর, এটা হচ্ছে আইডি সিলেক্টরের প্রপার্টি এবং এটা হচ্ছে ভ্যালু, অর্থাৎ প্রত্যেকটা সিলেক্টরের ভ্যালু এবং প্রপার্টি থাকবে। এখন এই আইডি সিলেক্টরটাকে আমরা কেমনে ব্যবহার করব? তো এটার জন্য বেশি কিছু করা লাগবে না, যে কোনো একটা ওপেনিং ট্যাগের মধ্যে হ্যাশ যেহেতু দিয়েছি আইডি, আর এটার ভিতরে আমার আইডিটার নাম কি ছিল? আইসিটি। এখন দেখেন আমি ফাইল দিয়ে এটাকে সেভ করলাম আর এটাকে আমি রান করলাম। পারভেজের ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে স্যার? ব্লু হয়ে গেছে এবং লেখাটা হচ্ছে হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে মনে করেন আমি আরেকটা দিলাম, মনে করেন হ্যাশ, এখানে আমি দিলাম হলো গিয়ে ICT1। তো ICT1 দিয়ে আমি এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখানে ধরেন আমি দিলাম ব্ল্যাক, যেহেতু একজন ব্ল্যাক দেওয়ার কথা বলছে, তো আমি এখানে দিলাম হলো গিয়ে কালার, কালার দিলাম হলো গিয়ে ইয়েলো। ওকে, আর এখানে আমি মনে করেন আরেকটা ট্যাগ ইউজ করলাম H1, সেম ট্যাগটা ইউজ করছি, সেম ট্যাগটা ইউজ করছি। এখন এখানে আমি লিখলাম হলো গিয়ে কবির, আর H1 ট্যাগটার ভিতর আমি দিলাম হলো গিয়ে আইডি, ডাবল কোটেশনের ভিতর আমি লিখলাম হলো গিয়ে ধরেন ICT1। তো ফাইল দিয়ে এটাকে আমি হচ্ছে সেভ করছি, আর এবারে এটাকে রান করি। আমার কবিরের ব্যাকগ্রাউন্ডটা দেখেন ব্ল্যাক এবং লেখাটা কি চলে আসছে? আমার ইয়েলো চলে আসছে। তো এইভাবে করে আমি কিন্তু স্যার আইডি সিলেক্টর ব্যবহার করতে পারবো। তো আমি আপনাদেরকে ক্লাস মানে ফার্স্টে আমি আপনাদেরকে হচ্ছে এলিমেন্ট সিলেক্টর বা ট্যাগ সিলেক্টরটা দেখাইছি। এটা হচ্ছে স্যার আমাদের আইডি সিলেক্টরের রিপ্রেজেন্টেশন। স্যার এতটুকু অংশ আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। তো আমি আপনাদের আজকে হচ্ছে সিলেক্টরের ইউজগুলো দেখাইছি। তো আজকে হোপফুলি ক্লাস সিলেক্টরটা আমি দেখাইতে পারতেছি না। তো নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে হচ্ছে ক্লাস সিলেক্টরের ব্যাপারে ডিটেলসে কথাবার্তা বলবো। ঠিক আছে স্যার? তো স্যার এতটুকু কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। আর আজকে কিন্তু সিএসএস এর ইন্ট্রোডাকশনটা স্টার্ট হয়ে গেছে। যে অনেকে প্যানিক করছিলেন যে সিএসএস নিয়ে আমি কথা বলবো কিনা, আমার মাথায় থাকে যে আমি কোনটার পর কোনটা পড়াবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে স্যার? তো স্যার আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আমি হচ্ছে আপনাদের
ইয়েটা দেখাবো, ক্লাস সিলেক্টরটা দেখাবো। থ্যাংক ইউ আজকের মতো স্যার।